আজকে এমন কিছু প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো আগামী পরীক্ষার জন্য তোমাদেরকে দেখে যেতেই হবে। তো চলো শুরু করি কি কি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে ভারতের বৃহত্তম শহর কোনটি? প্রথমে কি বলছে যে ভারতের বৃহত্তম শহর কোনটি? অপশনে রয়েছে কলকাতা, দিল্লি, মুম্বাই নাকি হায়দ্রাবাদ। তো বলতে হবে ভারতের মধ্যে সবথেকে বড় শহর কোনটি। তাহলে ভারতের মধ্যে সবথেকে বড় শহর হচ্ছে কি? ভারতের মধ্যে সবথেকে বড় শহর হচ্ছে মুম্বাই, তাই না? তো অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। আচ্ছা, আমরা মুম্বাই সম্পর্কে একটু দেখে নেব। দেখো, মুম্বাই হচ্ছে মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত হচ্ছে মুম্বাই। আচ্ছা, তারপরে ভারতের আর্থিক রাজধানী কিন্তু মুম্বাইকে বলা হয়। যদিও আমাদের ভারতের রাজধানী হচ্ছে দিল্লি, তারপরেও ভারতের আর্থিক দিক থেকে রাজধানী কিন্তু মুম্বাই। আর বলিউড চলচ্চিত্র শিল্পের কেন্দ্র কিন্তু মুম্বাই রয়েছে, কারণ বেশিরভাগই সিনেমা, বলিউড সিনেমা যেগুলো রয়েছে সবটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদের মুম্বাই কেন্দ্র রয়েছে। তো এই জন্য বলিউড চলচ্চিত্রের যে শিল্প কেন্দ্র, সেই শিল্প কেন্দ্র কিন্তু মুম্বাইকেই বলা হয়। বেশ, পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে দক্ষিণ ভারতের কাশী কোন শহরকে বলে? খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে দক্ষিণ ভারতের কাশী কোন শহরকে বলে? মাদুরাইকে, রামেশ্বরমকে, কাঞ্চিপুরমকে নাকি পন্ডিচেরিকে? কি বলছে যে দক্ষিণ ভারতের কাশী, দক্ষিণ ভারতের কাশী কোন শহরকে বলছে? দক্ষিণ ভারতের কাশী কিন্তু বলা হয় মাদুরাইকে, তাই না? তো এই জন্য 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন এ, মাদুরাই। চলো মাদুরাই সম্পর্কে একটুখানি জেনে নিই। দেখো, মাদুরাই কিন্তু তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। মাদুরাই তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। মীনাক্ষী সম্মান মন্দিরের জন্য বিখ্যাত। প্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র কিন্তু এই মাদুরাতেই রয়েছে। আর দক্ষিণ ভারতের কাশী কিন্তু মাদুরাকে বলা হয়। তাহলে কি তামিলনাড়ুতে অবস্থিত, তারপরে মীনাক্ষী সম্মান মন্দিরের জন্য বিখ্যাত, প্রাচীন ধর্মীয় এবং সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে এখানে, দক্ষিণ ভারতের কাশী, এই জন্য কিন্তু তাকে বলা হয়। পরের প্রশ্ন কি বলছে যে ভারতের উচ্চতম শহর কোনটি? ভারতের উচ্চতম শহর, সবথেকে উঁচু শহর কোনটি? লে, দার্জিলিং, সিমলা নাকি শ্রীনগর? দেখো, ভারতের সবথেকে উচ্চতম শহরের কথা যদি বলি তাহলে বলতে হবে লে। ভারতের সবথেকে উচ্চতম শহর হচ্ছে লে। কেন উচ্চতম শহর বলছি দেখে নিই। দেখো, লাদাখ অঞ্চলে অবস্থিত এটা। লাদাখ তো এমনি একটা উচ্চ অঞ্চল। আচ্ছা, এর উচ্চতা প্রায় 3500 মিটার মানে 3500 মিটার, উচ্চতাটা প্রায় 3500 মিটার। ভারতের সবচেয়ে উচ্চতায় অবস্থিত শহর, এবং এটা হচ্ছে শীত প্রধান পার্বত্য শহর। শীত প্রধান পার্বত্য শহর হচ্ছে লে। তাহলে কি কত মিটার উচ্চতা? 3500 মিটার। আচ্ছা, সবথেকে উচ্চতায় অবস্থিত শহর হচ্ছে লে, যেটা লাদাখ অঞ্চলে অবস্থিত, এবং এটা হচ্ছে শীত প্রধান পার্বত্য শহর। পরের প্রশ্ন হচ্ছে যে ভারতের জীবিত বন্দর এর নাম কি? যেটাকে লিভিং পোর্ট বলছি আমরা। ভারতের জীবিত বন্দর এর নাম কি? চেন্নাই, বিশাখাপত্তনম, পারাদ্বীপ নাকি মুম্বাই? তাহলে কি বললো যে ভারতের জীবিত বন্দর, ভারতের জীবিত বন্দর কিন্তু বিশাখাপত্তনমকে বলা হচ্ছে। ভারতের জীবিত জীবিত বন্দর বিশাখাপত্তনমকে বলা হচ্ছে। আচ্ছা, বিশাখাপত্তনম সম্পর্কে একটু জেনে নিই, যেটা কিন্তু অন্ধ্রপ্রদেশে রয়েছে। অন্ধ্রপ্রদেশ রাজ্যে কিন্তু ওই বিশাখাপত্তনমটা কিন্তু রয়েছে। প্রাকৃতিক গভীর সমুদ্র বন্দর রয়েছে এখানে। প্রাকৃতিক গভীর সমুদ্র বন্দর রয়েছে। সারা বছরই এখানে কাজ চলতেই থাকে, এবং এটা লিভিং পোর্ট নামে পরিচিত। লিভিং পোর্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, লিভিং পোর্ট। পরের প্রশ্ন কি? পরের প্রশ্ন হচ্ছে যে সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল কি? দেখো, এখানে কিন্তু কেন্দ্রশাসিত বলেছে, আমাদের কেন্দ্রশাসিত ছাড়া রাজ্যগুলো কিন্তু এখানে হবে না। বলেছে যে সর্বাধিক জনবহুল, সব থেকে জনবহুল এলাকা কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে। কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে সবথেকে জনবহুল অঞ্চল কোনটা? দিল্লি, পন্ডিচেরি, দাদরা ও নগর হাভেলি নাকি
লক্ষদ্বীপ। দেখো, যদি কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে বলি আর সবথেকে জনবহুল বলি, তাহলে সেটা হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে দিল্লি, অপশন এ। আচ্ছা, দিল্লি ব্যাপারে একটু জেনে নিই। বলছে ভারতের জাতীয় রাজধানী হচ্ছে দিল্লি, তাই তো আমরা সবাই জানি। কেন্দ্রশাসিত এটা একটা অঞ্চল, সর্বাধিক জনসংখ্যা শহর হিসেবে, মানে কেন্দ্রশাসিত অঞ্চল এবং শহর হিসেবে। প্রশাসনিক এবং রাজনৈতিক কেন্দ্র কিন্তু এখানে রয়েছে। বেশ, পরের প্রশ্ন হচ্ছে যে কোন শহরকে ভারতের রোম বলা হয়? একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন শহরকে ভারতের রোম বলা হয়? জয়পুরকে, আগ্রাকে, দিল্লিকে নাকি হায়দ্রাবাদকে? বলতে হবে যে ভারতের রোম, কি বলা হচ্ছে? রোম। রোম, রোম কাকে বলা হয়? ভারতের রোম। দেখো, ভারতের রোম বলা হয় কিন্তু কাকে? ভারতের রোম বলা হয় কিন্তু দিল্লিকে, তাই না? তো এক্ষেত্রে অপশন সি হয়ে যাবে কারেক্ট অপশন, দিল্লি। বেশ, দিল্লি ব্যাপারে আর একটু জেনে নিই যে বহু সাম্রাজ্যের রাজধানী ছিল এখানে। আমরা দেখেছি যখন হিস্ট্রি পড়েছি তখন দিল্লির সুলতানগুলো দেখেছি কত এখানে তোমার কত রাজারা রাজত্ব করত। ঐতিহাসিক ধারাবাহিকতা এখানে রয়েছে, অসংখ্য ঐতিহাসিক নিদর্শন কিন্তু এখানে পাওয়া যায়, কুতুব মিনার থেকে শুরু করে। তাই ভারতের রোম বলা হয় কিন্তু দিল্লিকে। বেশ, পরের প্রশ্ন হচ্ছে যে মোট জনসংখ্যার বিচারে ভারতের স্থান বিশ্বে কত? প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ? দেখো, বলতে গেলে মোটামুটি 23-এর আগে ভারতের জনসংখ্যা কিন্তু পৃথিবী মানে বলতে গেলে দ্বিতীয় স্থানে ছিল। প্রথমে ছিল চীন এবং দ্বিতীয় স্থানে ছিল ভারত। কিন্তু বলেছে বর্তমানে যে জনসংখ্যার বিচারে যদি ভারতের স্থান দেখি তাহলে সেটা হয়ে যাবে একেবারে প্রথম স্থানে, প্রায় 140 থেকে 144 কোটি মতো ভারতের জনসংখ্যা। তো মোট জনসংখ্যার বিচারে ভারতের স্থান বর্তমানে প্রথম। আচ্ছা, বলছে 2023 সালে চীনকে অতিক্রম করেছে ভারতের জনসংখ্যা। বর্তমানে বিশ্বের সর্বাধিক জনসংখ্যা হচ্ছে ভারতেই। জাতিসংঘের তথ্য অনুযায়ী জনসংখ্যা প্রায় 140 কোটি। কোথাও কোথাও আবার 144 কোটিও লেখা রয়েছে। তোমরা ওই 140 থেকে 144 কোটির মধ্যেই কিন্তু হবে। আচ্ছা, ভারতের ভেনিস কাকে বলা হয়? ভারতের ভেনিস কাকে বলে? আলাপ্পিকে, বারাণসীকে নাকি কোচি, ভোপাল? 4টে অপশন দেওয়া রয়েছে, কোনটাকে ভারতের ভেনিস বলা হয়? ভারতের ভেনিস কিন্তু এই যে আলাপ্পি রয়েছে না, আলাপ্পিকে কিন্তু বলা হয়। এই আলাপ্পিটা রয়েছে কোথায়? কেরল রাজ্যে রয়েছে আলাপ্পি। অসংখ্য খাল এবং জলপথ রয়েছে এখানে। তারপরে হাউস বোটের জন্য কিন্তু বিখ্যাত আলাপ্পি। তাই ভারতের ভেনিস শহর কিন্তু বা ভেনিস নামে কিন্তু এই আলাপ্পিকে নামকরণ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ভারতে পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় কত শতাংশ লোক বাস করে? মানে যদি যদি আমরা দেখি যে পৃথিবীতে যদি 100% মানুষ বসবাস করে, তাহলে ভারতে কতটা মানুষ বসবাস করে? এই 100%-এর প্রায় 16% মানুষ কিন্তু পৃথিবীতে মানে ভারতে বসবাস করে, তাই না? তাহলে 100%-এর মধ্যে 16% মানুষ কিন্তু তোমার ভারতেই বসবাস করে। এটা মোটামুটি 16.7 এর কাছাকাছি হবে। বেশ, পরের প্রশ্ন হচ্ছে কি? দেখো, বলছে বিশ্বের জনসংখ্যার বড় একটা অংশ আমাদের ভারতেই বসবাস করে। বর্তমানে 140 কোটির বেশি মানুষ ভারতে বসবাস করে। দীর্ঘদিন চীনের পর দ্বিতীয় ছিল, এখন প্রথম স্থানে, যেটা একটু আগে বললাম আর কি। 10 নম্বর প্রশ্ন কি বলেছে যে ভারতের কোন রাজ্যের লোক সংখ্যা সর্বাধিক মানে সব থেকে বেশি? এখানে কিন্তু কোনো কেন্দ্রশাসিত অঞ্চলের কথা কিন্তু বলেনি, বলেছে যে ভারতের কোন রাজ্যের লোক সংখ্যা সর্বাধিক মানে সব থেকে বেশি। তো এখানে রাজ্যের কথা জিজ্ঞেস করেছে। দেখো, ভারতের কোনো রাজ্যের কথা যদি বলে তাহলে প্রথমেই চলে আসবে কোথায়? উত্তরপ্রদেশ, তাই না?
কারণ উত্তরপ্রদেশের সবথেকে জনসংখ্যা বেশি। আচ্ছা, এই উত্তরপ্রদেশ সম্পর্কে একটু দেখে নিই। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। প্রায় 20 কোটির মতো কিন্তু এখানে লোক বসবাস করে, 20 কোটির থেকেও বেশি। গঙ্গা যমুনা সমভূমিতে অবস্থিত রয়েছে, আর কৃষি নির্ভর রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন কি বলছে, ভারতের প্রাচীন রাজধানী পাটলিপুত্র কোথায় ছিল? আশা করছি এটা সবাই পারবে যে ভারতের প্রাচীন রাজধানী পাটলিপুত্র, যেটা প্রাচীন রাজধানী ছিল, এই পাটলিপুত্র কোথায় ছিল? বিহারে, পশ্চিমবঙ্গে, নাকি উড়িষ্যাতে? আর অপশন ডিতে রয়েছে মধ্যপ্রদেশ। তাহলে কি বললো যে প্রাচীন যে রাজধানী পাটলিপুত্র ছিল এই চারটির মধ্যে কোথায় হবে? দেখো, পাটলিপুত্র তো বেসিক্যালি বিহারেই ছিল, তাই না? বেশ, তাহলে বিহার সম্পর্কে একটু জেনে নিই। দেখো, মগধের রাজধানী, মানে মগধ রাজ্যের রাজধানী ছিল বিহার। প্রাচীন শিক্ষার কেন্দ্র নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু বিহারেই অবস্থিত ছিল। তারপরে জয়পালের সময়ও গুরুত্বপূর্ণ শহর ছিল বিহার। ইতিহাসে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র কিন্তু বিহার ছিল। পরের প্রশ্ন হচ্ছে যে মহারাষ্ট্রের সবচেয়ে বড় নদী কোনটি? কি বলছে, মহারাষ্ট্রের সবচেয়ে বড় নদী কোনটি? গোদাবরী, কৃপারিণী, তাপি নাকি কৃত্তিকা? মহারাষ্ট্রের সবচেয়ে বড় নদী কোনটি? মহারাষ্ট্রের সবচেয়ে বড় নদী হচ্ছে গোদাবরী। ঠিক আছে, মহারাষ্ট্রের সবচেয়ে বড় নদী হচ্ছে গোদাবরী। তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এবার গোদাবরী সম্পর্কে একটুখানি, মহারাষ্ট্রের প্রধান নদী হচ্ছে গোদাবরী। বিভিন্ন কৃষি অঞ্চলে জল সরবরাহ করে এই নদী থেকে। তারপরে প্রাচীন সভ্যতার কাছেও গুরুত্বপূর্ণ একেবারে ভূমিকা রেখেছে এই গোদাবরী নদী। আর নদী তীরবর্তী শহরগুলো কিন্তু বাণিজ্যের কেন্দ্র হচ্ছে এই গোদাবরী নদীটা কিন্তু ওই যে নদী তীরবর্তী যে শহর এলাকা রয়েছে সেই শহর এলাকার যে বাণিজ্যিক কেন্দ্র, এই বাণিজ্যিক কেন্দ্রের কিন্তু এক মূল জায়গা হচ্ছে গোদাবরী নদী। পরের প্রশ্ন হচ্ছে যে ভারতের সর্বাধিক জনবহুল জেলা কোনটি? আমরা তো ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য দেখলাম উত্তরপ্রদেশ, কিন্তু বলছে সর্বাধিক জনবহুল জেলা। তাহলে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ, পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তরপ্রদেশের আলিগড় নাকি বিহারের পাটনা? তাহলে কি হবে? দেখো, আমরা দেখলাম উত্তরপ্রদেশ কিন্তু এমন রাজ্য যেটা সবথেকে জনবহুল রাজ্য ভারতের। তো আশা করছি উত্তরপ্রদেশের মধ্যে কোনো একটা জেলা হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু এখানে অপশানে যেহেতু রয়েছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ, পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তরপ্রদেশের আলিগড়, বিহারের পাটনা, তো এই অপশানগুলোর ক্ষেত্রে কিন্তু প্রথম অপশন অর্থাৎ অপশন এটা কিন্তু হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অর্থাৎ উত্তরপ্রদেশের গাজিয়াবাদই কিন্তু জেলাগুলোর মধ্যে, যতগুলো জেলা রয়েছে সব জেলাগুলোর মধ্যে সবথেকে জনবহুল জেলা হচ্ছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ। আচ্ছা, এই উত্তরপ্রদেশের গাজিয়াবাদ দেশের সবচেয়ে ঘনবসতি জেলা। বড় শহর ও শিল্পাঞ্চল অবস্থিত এখানে রয়েছে। রাজধানী দিল্লির কাছাকাছি মোটামুটি অবস্থিত। আর জনসংখ্যা প্রায় 10 লাখের বেশি। দেখো, জেলা হিসেবে একটা জেলাতে 10 লাখের বেশি জনসংখ্যা রয়েছে, মানে বেশ অনেকটাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ভারতের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি? সবথেকে দীর্ঘ নদী, ভারতের সবথেকে দীর্ঘ নদী কোনটি? গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা নাকি সতলজ? বলেছে ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী। ভারতের দীর্ঘতম নদী কি হতে পারে? ভারতের দীর্ঘতম নদী কিন্তু গঙ্গা। ভারতের দীর্ঘতম নদী কিন্তু গঙ্গা। ভারতের প্রাচীন এবং পবিত্র নদীও কিন্তু গঙ্গা। ভারতের প্রাচীন এবং পবিত্র নদীও কিন্তু গঙ্গাকে বলা হয়। প্রায় 2525 কিলোমিটার দৈর্ঘ্য এই নদীটি। গঙ্গা নদীটি প্রায় 2525 কিলোমিটার দৈর্ঘ্য। কৃষি ও জল সরবরাহের জন্য একেবারে খুবই গুরুত্বপূর্ণ এই গঙ্গা নদী। বহু ঐতিহাসিক এবং সাংস্কৃতিক কেন্দ্রের তীরবর্তী অঞ্চল রয়েছে এই গঙ্গা নদীর তীরে। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে যে ভারতের প্রাচীন শিক্ষা কেন্দ্র কোনটি? একেবারে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ভারতের প্রাচীন শিক্ষা কেন্দ্র কোনটা? নালন্দা, তক্ষশিলা, বিদিশা নাকি অযোধ্যা? ভারতের প্রাচীন শিক্ষা কেন্দ্র হচ্ছে কি নালন্দা।
তাই তো? নালন্দা হচ্ছে ভারতের প্রাচীন শিক্ষা কেন্দ্র। এবার এই নালন্দা প্রাচীন বিশ্ববিদ্যালয়, বৌদ্ধ শিক্ষার কেন্দ্র ছিল। তারপরে 500 থেকে 1200 খ্রিস্টাব্দে এই নালন্দা সমৃদ্ধ হয়েছিল। ভারতীয় শিক্ষার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা কেন্দ্র ছিল এবং বিদেশি শিক্ষার্থীরাও কিন্তু এখানে পড়াশোনা করতে আসতো। ভারতের সবচেয়ে বড় মরুভূমি কোনটি? আশা করছি এটা সবাই পারবো। ভারতের সবচেয়ে বড় মরুভূমি কোনটি? থর মরুভূমি, রেন মরুভূমি, লাদাখ মরুভূমি নাকি কচ্ছ মরুভূমি? কি বলছে? তাহলে ভারতের সবচেয়ে বড় মরুভূমি হচ্ছে থর মরুভূমি। দেখো, এই থর মরুভূমি কিন্তু রাজস্থানে অবস্থিত। থর মরুভূমি রাজস্থানে অবস্থিত, প্রায় কত 2,00,000 বর্গ কিমি বিস্তৃত। এই এই থর মরুভূমিটা 2,00,000 বর্গ কিমি পর্যন্ত বিস্তৃত। উষ্ণ এবং শুষ্ক জলবায়ু রয়েছে এই মরুভূমিতে। পর্যটক ও সাহসিক কার্যকলাপের জন্য কিন্তু বিখ্যাত থর মরুভূমি। পরের প্রশ্ন হচ্ছে যে ভারতের জাতীয় ফুল কোনটি? আমরা ছোটবেলায় পড়েছি যে ভারতের জাতীয় ফুল কি? ভারতের জাতীয় ফুল হলো তোমার কমল ফুল বা কমলা, যেটাকে আমরা বলি। ভারতের জাতীয় ফুল কমলা। সংস্কৃতিতে পবিত্রতা ও সৌন্দর্যের প্রতীক হচ্ছে তোমার কমল ফুল। বিভিন্ন শিল্পকর্মে ব্যবহৃত হয়ে থাকে। নদী ও পুকুরে কিন্তু সহজে এই কমল ফুল জন্মাতে আমরা দেখি। পরের প্রশ্ন হচ্ছে যে ভারতের জাতীয় পাখি কোনটি? আমরা দেখলাম ফুল, দেখলাম, এবার কি আসছে? পাখি। জাতীয় পাখি কি? জাতীয় পাখি হচ্ছে ময়ূর, তাই না? জাতীয় পাখি হচ্ছে ময়ূর। আমাদের দেশের জাতীয় পাখি হচ্ছে ময়ূর। বেশ, আচ্ছা, ময়ূর সম্পর্কে একটু জেনে নিই। ভারতের জাতীয় পাখি বলা হচ্ছে ময়ূরকে। রঙিন লেজ ও সুন্দর পালকের জন্য কিন্তু পরিচিত। আমরা দেখেছি ময়ূরের লেজটা কিন্তু খুবই রং বেরঙের, একেবারে সুন্দর। ভারতীয় সংস্কৃতিতে সৌন্দর্য ও গৌরবের প্রতীক হচ্ছে এই ময়ূর। বিভিন্ন প্রাকৃতিক পার্কে কিন্তু ময়ূর দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন হচ্ছে যে ভারতের জাতীয় প্রাণী কি? আমরা তোমার এর আগে কি দেখলাম? পাখি দেখলাম। ভারতের জাতীয় এবার প্রাণী কি বলছে? ভারতের জাতীয় প্রাণী কি? বাঘ, হরিণ, হাতি নাকি সিংহ? ভারতের জাতীয় পাখি বা জাতীয় প্রাণী হচ্ছে বাঘ। আচ্ছা, এবার এই বাঘ সম্পর্কে একটুখানি দেখি। ভারতের জাতীয় প্রাণী হচ্ছে বাঘ। শক্তি ও সাহসের প্রতীক, মনে রাখতে হবে, শক্তি এবং সাহসের প্রতীক। বনাঞ্চল এবং রিজার্ভে কিন্তু দেখতে পাওয়া যায়। সংরক্ষণ কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন হচ্ছে যে ভারতের প্রধান শস্য ফসল কোনটি? ভারতের প্রধান শস্য ফসল কোনটি? ধান, গম, তারপরে দানাপাতা নাকি মটরশুঁটি? একেবারে খুব সুন্দর প্রশ্ন যে ভারতের প্রধান শস্য ফসল হচ্ছে ধান, তাই না? ভারতের প্রধান শস্য ফসল হচ্ছে ধান। ধান হচ্ছে ভারতের প্রধান খাদ্যশস্য। ভারতীয় কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। আর আঞ্চলিক জলবায়ু অনুযায়ী কিন্তু এই ধানটা চাষ করা হয়। নদী তীরবর্তী অঞ্চলে বেশি উৎপাদন করা হয়। ধান চাষের ক্ষেত্রে সাধারণত 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। 100 বেশি তোমার বৃষ্টিপাত দরকার হয়। বেশ, তো আজকে এই কটাই প্রশ্ন ছিল, যদিও ভিডিওগুলো একটুখানি বড় হয়ে যাচ্ছে। তো আজকের মতো এখানেই থাক, পরে আবার ভিডিও আসতে থাকবে। তোমরা পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর লাইক কমেন্ট করতে থাকো। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই।